ঠিক আছে, এবার আজকে আমরা আরো যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের পরিমিতির চ্যাপ্টার গুলোকে নিয়ে। এবার যদি বলি পরিমিতির চ্যাপ্টারের মধ্যে কোনগুলোকে বেশি জোর দেওয়া দরকার, ঠিক আছে, পরিমিতির চ্যাপ্টারের মধ্যে কোনগুলো বেশি জোর দেওয়া দরকার। দেখো, যার মধ্যে প্রথমত আমাদের রয়েছে লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, এগুলো সবকিছু রয়েছে, ঠিক আছে। আর তার আগে আমি কি একটু তোমাদের ইয়েটা নিয়ে করিয়ে দেবো। একটু ওয়েট করো বোন, আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা শোনো, আলোটা পড়াবো নাকি তোমাদের পুরো পরিমিতির চ্যাপ্টার কমপ্লিট করবো, কোনটা করাবে বা তোমরা বলো আমাকে। যদি বলো আলোটা পড়াতে, তাহলে আমি আলোটা পড়িয়ে দিচ্ছি, এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে। আর যদি বলো যে না পরিমিতি চ্যাপ্টার পড়াতে, তাহলে পরিমিতিটাকে তুমি পড়িয়ে দেবো। তোমরা বলো কোনটা পড়াবে ভালো হবে। লাইটটা পড়িয়ে দেবো, আলোটা পড়িয়ে দিই। চলো তোমরা আলোটা পড়াতে, আলোটা পড়িয়ে দিচ্ছি, চাপের ব্যাপার নেই। এই কটা বাজে কোনো খেয়াল নেই নাকি? হ্যাঁ, 8টা থেকে টাইম দেওয়া আছে। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলো থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে দুটো আলোচনা করি। হ্যাঁ, বলছি আমি অ্যাড করে দিচ্ছি, একটা ক্লাস আছে, ক্লাসটা বেরিয়ে অ্যাড করে দিচ্ছি। বলছি আমি ক্লাস থেকে বেরিয়ে অ্যাড করে দিচ্ছে। তুমি এক কাজ করো, ওই তোমার ইয়েটা, ওই টিচমিন অ্যাপটি ইনস্টল করা, টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করা, ঠিক আছে। টিচমিন। আচ্ছা হয়েছে। দেখো, আলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। আলো থেকে বেশিরভাগ প্রশ্ন আছে যে দর্পণের কোথায় বস্তু তৈরি হয়, দর্পণের মধ্যে কোনখানে বস্তু রাখলে কিরকম প্রতিবিম্ব গঠিত হয়। 2 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার লেন্সের কোথায় বস্তু রাখলে কিরকম প্রতিবিম্ব গঠিত হয়। 3 আসতে পারে সেটা হচ্ছে x সমান 2r দিয়ে অঙ্ক বা বিভিন্ন প্রকার অঙ্কগুলো আসতে পারে পরীক্ষাতে। আচ্ছা, 4র্থ নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার বিভিন্ন প্রকার যে আলোর গতিবেগ কোথায় কেমন। এছাড়াও প্রতিসরণ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে, ঠিক আছে। তো আমরা অলরেডি দর্পণের কোথায় কেমন বস্তু রাখলে সেটাকে আজকে প্রথম পরীক্ষা করব, ঠিক আছে। তার আগের দিন আমরা কিছু সাধারণ জ্ঞান দিয়েছিলাম আলো সম্পর্কে। আচ্ছা, আমরা আগের দিন লেন্স নিয়ে আলোচনা করছিলাম, প্রত্যেকে নিশ্চয়ই মনে পড়ছে লেন্সটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা লেন্সের যখন ছবি এঁকেছিলাম, প্রত্যেকেই মনে আছে যে লেন্সটা ঠিক এরকম দেখতে আমরা বলেছিলাম। এটা লেন্স কিন্তু ঠিক এরকম দেখতে আমরা কিন্তু এটা বলেছিলাম, প্রত্যেকের মনে পড়েছে তো। আচ্ছা, এই যে লেন্সটার কথা আমরা বলছি, লেন্সটা ঠিক এরকম দেখতে, ঠিক আছে। এবারে এই লেন্সের ঠিক আলোটা, এটা হচ্ছে কি লেন্স, এটা হচ্ছে একটা উত্তল লেন্সের ছবি, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে একটা উত্তল লেন্সের ছবি। এবার উত্তল লেন্সের ঠিক মাঝ বরাবর আমরা একটা অক্ষ টানলাম বা রেখা টানলাম। এবার মনে রাখতে হবে যে প্রতিটা আলোক রশ্মি উত্তল লেন্সে ঠিক এভাবে এসে পড়ে, কিন্তু পড়ে, ঠিক আছে। এখানে এসে পড়ে, এখানে এসে পড়ে, উত্তল লেন্সের আলোগুলো কিন্তু এসে পড়ছে এভাবে। আলোগুলো পড়ার পর ঠিক কি করে জানো তো? আলোগুলো পড়ার পর ঠিক ঠিক এখানে এসে মিলিত হয়। মানে দেখো, আলোটা সোজা এসে পড়লো, সোজা এসে পড়ার পর আলোটা বেঁকে গিয়ে এখানে এসে মিলিত হচ্ছে। এই আলোটা এখানে সোজা এসে পড়লো, উত্তল লেন্সকে ভেদ করে গেল, ভেদ করে এখানে এসে মিলিত হলো। এই আলোটা এখানে এসে পড়লো, এখান থেকে ডাইরেক্টলি এখানে মিলিত হলো। আলোটা ঠিক এখানে এসে পড়লো, এখানে গিয়ে মিলিত হলো।
এই যে আলোগুলো একটা নির্দিষ্ট এই যে একটা বিন্দুতে মিলিত হলো, এখানটা হচ্ছে উত্তল লেন্সের ফোকাস। তোমরা দেখো এই ছবিটা ভালো করে খাতায় এখন পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কিভাবে আমরা উত্তল লেন্সের ফোকাসটা তৈরি করলাম বা উত্তল লেন্সের এফ এটাকে বলা হয়। ফোকাস কিন্তু এটাকে বলা হয় উত্তল লেন্সের ক্ষেত্রে। এই কয়েকটা দিন ধরো নেট ফুরিয়ে যায়, ঠিক আছে, নেট ফুরিয়ে গেলেও ভালো করে মনে রাখো, নেট যদি ফুরিয়েও যায় কোনো কারণে, তাহলে প্রত্যেকে কিন্তু নেটটা 10 টাকা দিয়ে রিচার্জ করে নেবে, রিচার্জ করে হলেও কিন্তু যুক্ত হবে। বুঝতে পারলে কি বলতে চাইছি? নেট যদি কারো কোনো কারণে ফুরিয়ে যায় তাহলে সে কিন্তু নেটের রিচার্জটা করে নিয়ে হলেও যুক্ত হবে ক্লাসে। এই মুহূর্তে ক্লাসগুলো খুব প্রয়োজন রয়েছে, ঠিক আছে। দেখতে না পেলে কেটে যুক্ত হয়ে যাও। দেখতে না পেলে এক কাজ করতে পারো, একটাকে টিপে ধরে ফোর স্টপ করে নেবে, ঠিক আছে, ফোর স্টপ করলেও দেখতে পাবে। এবার আমরা একটা জিনিস বলবো যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে নাকি উত্তল লেন্সকে অপসারী লেন্স বলে। ভালো করে মনে রাখতে হবে, উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। কেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি উত্তল লেন্সে আলোক বিন্দুগুলো, আলোক রশ্মিগুলো কোথায় এসে পড়ছে? উত্তল লেন্সে এসে পড়ছে। লেন্সে আবার এসে পড়ার পর একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়ে যাচ্ছে। এই যে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে আলোক রশ্মি মিলিত হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি যে মিলিত হচ্ছে, ঠিক আছে, এই মিলিত হবার জন্য এটাকে আমরা অভিসারী লেন্স বলে থাকি। তাহলে অভিসারী কেন বলছি বুঝতে পারছো? উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলছি প্রত্যেকে বুঝতে পারছো? কারণ আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে, মানে কোনো কল্পনার এখানে জায়গা নেই। কিন্তু কিন্তু একটা অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলে? অবতল লেন্সটা ঠিক এরকম দেখতে হয়, আচ্ছা, এরকম দেখতে একটা অপসারী লেন্স, ঠিক আছে। আলোগুলো কি হয় দেখো, আলোগুলো ঠিক এখানে গিয়ে পড়লো, এখানে আলো গিয়ে পড়লো, এখানে আলো গিয়ে পড়লো, এখানে আলো গিয়ে পড়লো। এই যে আলোগুলো গিয়ে এখানে এখানে পড়লো, প্রতিটা আলো, বা আলোটা পড়ার পর কি হয় বলতো? আলোটা পড়ার পর না ডাইরেক্ট কোথায় মিলিত হবে জানো? দেখো এদিক আর বেরিয়ে যাবে না, কিন্তু আলোটা এদিক দিয়ে বেরিয়ে যাবে না, আলোটা ব্যাকে এসে ঠিক এখানটায় করে মিলিত হবে। এই আলো এখানে এসে মিলিত হবে, এই আলো এখানে এসে মিলিত হবে। দেখো তো এইখানটাকে হচ্ছে ফোকাস বা এফ বলা হচ্ছে, এবং এগুলো হচ্ছে কল্পনাতীত মিলিত হয়। আসলে আলোক রশ্মিটা এখানে পড়ার পর অ্যাকচুয়ালি কি হওয়ার কথা? আলোক রশ্মিটা একটা জায়গাতে এখান দিয়ে বেরিয়ে যাবার কথা, এই আলোক রশ্মি এদিকে বেরিয়ে যাবে, এদিকে বেরিয়ে যাবে, এদিকে বেরিয়ে যাবে, এদিকে বেরিয়ে যাবে, কিন্তু বেরিয়ে গেলেও কল্পনাতে মনে হয় যেন এই বিন্দুটা থেকে আলোক রশ্মিটা অপসৃত মানে ছিটকে বেরিয়ে আসছে। অপসৃত হয় বলে এটাকে অপসারী বলা হয়। দেখো মনে হচ্ছে না যে আলোটা ঠিক যেন এই বিন্দু থেকে ছিটে এদিকে বেরিয়ে গেছে, এই বিন্দু থেকে ছিটে এই দিকে বেরিয়ে গেছে, আলোগুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে অবতল লেন্স থেকে। এখানে কেউ ছিটকে বেরিয়েছে? আলোগুলো এমনি ফ্যাংরা ফ্যাংরা হয়েছে কি? হয়নি। উত্তল লেন্সের ক্ষেত্রে আলোগুলো বেরিয়ে যায় একটা নির্দিষ্ট যে মিলিত হয়েছে শান্ত ভাবে, এরা কিন্তু সেটা হয়নি, এরা কিন্তু এখন মনে হচ্ছে না একটা এই জায়গা থেকে মনে হচ্ছে না আলোগুলো সব ঠিক বেরিয়ে আসছে, তার জন্য এটাকে বলা হচ্ছে অপসারী লেন্স। বুঝতে পারলে কেন অভিসারী লেন্স কেন অপসারী লেন্স বলা এটাকে? এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যে উত্তল লেন্সের ক্ষেত্রে মনে হয় আলোগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, তাকে অভিসারী লেন্স। আর অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা ঠিকরে বেরিয়ে আসছে বলে মনে দেখে। এটা হচ্ছে অবতল লেন্স, তো এটা হচ্ছে অবতল লেন্স, দেখো আলোক রশ্মিগুলো ঠিকরে বেরিয়ে যাচ্ছে না, তাই জন্য এটাকে অপসারী বলা হয়, অপসারী বলা হয়, ঠিক আছে। বুঝতে পারলো অপসারী ব্যাপারটা কেন ক্লিয়ার করা হলো? তো চলো পরে পাঠাবো আমি। আচ্ছা, এরপরে আমরা বেশ কয়েকটা জায়গা দেখবো, ঠিক আছে। বলছে লেন্সের ক্ষেত্রে বস্তু কোথায় রাখলে কিরকম প্রতিবিম্ব, এটা বলছি দেওয়া হয়নি, এটা তো সাড়ে চার এমপিকে ঢোকানো হয়েছিল না? ঢোকানো হয়নি? ঢোকানো হয়েছিল তো মনে হয় নাকি? হয়েছিল দেখবে, স্নেহা বললো ঢোকানো, আমি বলছি ঢুকিয়েছিলাম, ঠিক আছে। না দর্পণ না, লেন্স ছিল, ভালো করে দেখবে, দর্পণ তো এরকম ভাবে দেবো না, লেন্সই দেওয়া ছিল, ওটা তুমি ভুল দেখেছো স্নেহা, ভালো করে দেখবে, ওটা দর্পণ না, লেন্স ছিল। এবার দেখো
উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখলে কেমন প্রতিবিম্ব সৃষ্টি, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের মধ্যে বস্তুকে কোথায় রাখলে কেমন প্রতিবিম্ব সৃষ্টি হয়। দেখো তোমরা তো ছবি এঁকে যদি বলো যে বুঝতে পারছি না স্যার, একটা ছক কিন্তু রয়েছে, সেই ছকটা যদি বুঝে যাও তাহলে কোনো চাপের নেই। সেই ছকটা যদি মুখস্থ করতে হবে তাহলে কোনো ব্যাপার নেই, সেই ছকটাকে চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে, ওখান থেকেই পরীক্ষায় প্রশ্ন দেওয়া। একটা টোটাল 6টা পয়েন্ট রয়েছে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখলে কেমন তৈরি হয়। 1 নম্বর হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি অসীম দূরত্বে বস্তু রাখি তাহলে প্রতিবিম্বে প্রকাশে, প্রতিবিম্বে সদ অবস্থিত অতিক্ষুদ্র। একটা হচ্ছে 2f এর অধিক দূরত্বে, 2f দূরত্বের নামগুলো সব লেখা আছে। এবার কি বলো, ওগুলো যদি ছবি এঁকে বোঝাতে একটা অনেকটা সময় নেবে, তোমরা কি ছকটা মুখস্থ করে নিতে পারবে? তাহলে আমি আর ছবিটা আঁকবো না, টোটাল 6টা পয়েন্ট দিয়ে দেবো, 6টা পয়েন্টকে ভালো করে নেবে, ঠিক আছে। আর যদি ধরো পরীক্ষায় দিয়ে দেয় এমন, তাহলে ছবি এঁকে আমি একটু বুঝিয়ে দিই, হয়তো এবার দেখা গেল পরীক্ষায় দিচ্ছে, তখন তার বলবে স্যার করায়নি, আমি তার থেকে বলো করিয়ে দিই, তাহলে আরো ভালো হয়। তাহলে ক্লাস 9 এর জীবন বিজ্ঞান কিন্তু শেষ হয়ে গেল। তাহলে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সটা কমপ্লিটলি হয়ে গেল, তাই তো? অঙ্কটা একদিন করে উঠলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আজকে আলোটা পুরোটাকে ভালো করে কমপ্লিট করে দিয়ে। আচ্ছা, প্রথম দেখো আমরা উত্তল লেন্সের একটা ছবি আঁকি। ব্যাকি লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্সের পেটটা মোটা, দুদিকটা সরু, এটা হচ্ছে উত্তল লেন্সের ছবি, তাই তো? এবারে যে উত্তল লেন্সটা রয়েছে, উত্তল লেন্সের আমরা কি করতে পারি, মাঝ বরাবর একটা লাইন টানবো, লাইন টানলাম। আচ্ছা, আমাকে বলেছে এই উত্তল লেন্সের ফোকাস কোনটা। দেখো ফোকাস আমরা দুদিকে আঁকবো, এখানটা একটা ফোকাস আঁকবো, এখানে এফ লেখো, তাহলে এফ মানে হচ্ছে ফোকাস, ঠিক সেম সমান দূরত্বে আর একটা এফ লেখো, এফ ওয়ান হচ্ছে ফোকাস। ফোকাসটা লিখলাম, এম মানে হচ্ছে ফোকাস, দুটো আমরা লিখলাম। আচ্ছা, এবার আমরা নাম দিচ্ছি এখান থেকে, পি, এটা হচ্ছে পি বিন্দু, পি, এখানে দাও কিউ, তাহলে এই পি কিউটাকে আমরা কি বলবো, এই পি কিউটা হচ্ছে বস্তু। বস্তুটা কোথায় রয়েছে, বস্তুটা কোথায় রয়েছে বলতো, কোথায় রয়েছে, এফ আর 2f এর মাঝে। এখন তুমি 2f কেন বলছেন, দেখো 2f কোথার অর্থ কি, এফ এর দ্বিগুণ। আচ্ছা বলো তো, মাঝ বরাবর যদি এটা এফ হয়, ভালো করে বলছো, মাঝ বরাবর এটা কথা আমি এফ বলি, মাঝ বরাবর এটা যদি এফ এর মান হয়, এফ এর মান হয়, তাহলে পুরো রেখাটা কি 2f হবে কি হবে না, কি বলো? এটা পুরোটা 2f হলে তবেই তো মাঝ বরাবর, আমি এটা যদি বলি রেখাটা 2 সেমি, তাহলে মাঝ বরাবর কি হবে, এটা 1 সেমি হবে না? এইটুকু রেখাকে আমরা কি বলবো, 1 সেমি বলবো না? এইটুকু হচ্ছে 1 সেমি, আবার তার পরের ভাগটা হচ্ছে আর একটা 1 সেমি, তাহলে 1 প্লাস 1 মানে 2 সেমি হচ্ছে, বুঝতে পারলে? ঠিক তেমনি এটা যদি এফ হয়, তাহলে পুরো রেখাটা হচ্ছে 2f, তাহলে 2f এর অর্ধেক হচ্ছে এফ, আবার এই 2f এর অর্ধেক হচ্ছে এফ। এবার কি হলো, এই পিকু বস্তুটাকে আমরা কোথায় রেখেছি বলো, পিকু বস্তুকে আমরা রেখেছি এফ আর কিসের মাঝে, 2f এর মাঝে। দেখো তাই তো হচ্ছে না, এই যে এফ আর 2f এর মাঝে বস্তুটাকে রেখেছি, এটা হচ্ছে 2f, মানে পুরো রেখাটা হচ্ছে 2f, তাহলে এফ আর 2f এর মাঝে যদি বস্তু আমরা রাখি পিকিউ কে, তাহলে কি হবে, এখান থেকে একটা আলো যাবে, আলোটা কি কোথায় পড়বে বলো, আলোটা কোথায় পড়বে, লেন্সে পড়বে, লেন্সে পড়লো, লেন্সে পড়ার পর কি হয়, কোন দিক দিয়ে বেরোবে, দেখো লেন্সে পড়ার পর আলোটা কিন্তু ডাইরেক্ট এই ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ভালো করে দেখো, লেন্সে পড়লো কিন্তু, পড়ার পর দেখো আলোটা কিন্তু এটাকে মাঝখানে একটা ভাগ করবে, এখানে পড়লো আলোটা, এত অব্দি পড়লো, পড়া পালাটা কি হবে, ফোকাস দিয়ে টেনে বার করে দাও। তো তোমরা একটু ভালো করে রাখো, দেখো আলোটাকে ফোকাস দিয়ে বার করো, ঠিক আছে? ফোকাস মানে অ্যাকচুয়ালি আমার আঁকাই ভুল হচ্ছে, এখানে ফোকাস হয় আর কি, মানে মেন কথা আলোটা যেদিকে বেরোবে সেটাই ফোকাস, আলোটা ঠিক যেদিকে বেরোবে সেদিকে বের করবে। আচ্ছা, তাহলে ফোকাস আলোটা বেরিয়ে গেছে, এই যে ফোকাস আলোটা বেরিয়ে গেছে, এটা হচ্ছে এ, ফোকাস আলোটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার দেখো কিউ থেকে আরেকটা রেখা কি হবে, আলোক কেন্দ্র দিয়ে বেরোবে, আলোক কেন্দ্র কোনটা, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এই মাঝটা হচ্ছে আলোক কেন্দ্র, তাহলে আমার আলোক কেন্দ্র রেখাকে বার করো, আলোক কেন্দ্র রেখাটাকে বার করি, আলোক কেন্দ্র রেখাটাকে আমি বার করে টেনে এমনি করে দিলাম, এমনি করে দিলাম আলোটাকে টেনে। আচ্ছা, এখন এই দুটো রেখা যেখানে মিলবে সেখানেই প্রতিবিম্ব তৈরি হবে, দেখা যাক দুটো রেখা কোথায় মিলে টানতে টানতে,
যেখানে মিলবে সেটা হচ্ছে দেখা যাবে মেলাতে হবে, যেখানে মিলবে সেটা হচ্ছে আমার বস্তুর প্রতিবিম্ব। প্রতিবিম্ব দেখো অনেক দূরে তৈরি হয়েছিল, আমি এখন লাইনটা টানি, দেখো এই বড় আমার লাইন টানলে এখানে বস্তুর প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, মানে ঠিক এই জায়গাটায় এখানটায় করে বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা তাহলে এই প্রতিবিম্বটা কেমন হলো বলো তো, প্রতিবিম্বটা কেমন হয়েছে বলো তো? তাহলে বস্তু যদি এ বা 2f এর মাঝে রাখি তাহলে দেখো তো প্রতিবিম্ব কেমন হচ্ছে, সৎ। সৎ মানে তার অস্তিত্ব আছে, তাহলে সৎ হয়েছে এটা। অবশীর্ষ উল্টানো মাথা, দেখো উল্টে দিকে, উল্টো দিকে বস্তু, এদিকে এদিকে বস্তু, প্রতিবিম্ব হচ্ছে তার উল্টো দিকে, তার মানে কি সৎ অবশীর্ষ। বিবর্জিত, দেখো বস্তুর থেকে আকারে অনেকটা বড় প্রতিবিম্ব না, দেখো প্রতিবিম্বটা অনেকটা বড় না, এই যে বড়, তাহলে সৎ অবশীর্ষ, সৎ অবশীর্ষ বিবর্জিত। বুঝতে পারলে যে কিভাবে আঁকতে হচ্ছে এগুলোকে? আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি বস্তুকে 2f এর বাইরে রেখে কিভাবে প্রতিবিম্ব তৈরি করা যায়। বুঝতে পারলে জিনিসটা? তাহলে পরীক্ষার খাতে গেলে এঁকে নিলেই হয়ে যাবে হাতে হাতে। আচ্ছা এবার পরের পার্টে আমরা আসছি, বস্তুকে তোমরা 2f এর থেকে দূরে রেখে কিরকম প্রতিবিম্ব তৈরি করতে পারবে, দেখি কে বলতে পারো। দেখি আমরা, চলো ছবিটা আঁকি, প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আঁকে, এসব জিনিসের ভয় পাবে না, ঠিক আছে? এটা হচ্ছে লেন্স, কিন্তু এই সবাই বুঝতে পারছো? শুনতে পাচ্ছ না কেন? এটা যুক্ত হও। আচ্ছা এটা হচ্ছে লেন্স, ঠিক আছে? এটা হচ্ছে লেন্সটা, লেন্সের এটা হচ্ছে কি আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র। আচ্ছা মাঝখান দিয়ে একটা রেখা টানো, সোজা করে, সোজা করে রেখাটা টানো। আচ্ছা এফ কোনটা? এখানে এটা হচ্ছে এফ, এখানে এই জায়গাটা হচ্ছে এর, সমানভাবে রাখবে আর কি। এফ 2f কোনটা? এটা হচ্ছে এফ। 2f কোনটা? এখানটা হচ্ছে 2f, এর এখানটা হচ্ছে 2f। 2f এটা হচ্ছে, বুঝতে পারলে? এবার বলেছে 2f এর বাইরে বস্তু রাখতে। চলো তাহলে 2f এর বাইরে বস্তুটাকে রাখি। 2f এর বাইরে মানে আরো লাইনটাকে বাড়াতে হবে। আমি এখানে বস্তু রাখবো, 2f এই জায়গাটাই শেষ হচ্ছে, আমি তার বাইরে বস্তু রেখে, 2f কে ছাড়িয়ে বস্তু রেখে, চলো বস্তুটা রাখলো, এটা বস্তুটা, তাই তো? বস্তু থেকে ডাইরেক্ট লাইন টানো, এই যাচ্ছে আলো, হেঁটে যাচ্ছে, সোজা করে টানবে, একদম সোজা করে টানবে, টেনে এই ডটের লাইনে ফেলবে। তোমরা বেশি দূর যাবে না, আলো এখানে যা পড়বে, পড়লো এখানে, বুঝতে পারলে? এখানে আলোটাকে ফেলো, ফেলার পরে কি করবে? আরে লেন্সের দুদিকে আলো, দুদিকে ফোকাস থাকে, বুঝতে পারলে? লেন্সের দুদিকে ফোকাস থাকে, লেন্স তো না, দুদিকে ফোকাস থাকবে এটা। এবার দেখো, শুনতে যারা পাচ্ছ না কেটে যুক্ত হও। আচ্ছা এবার হয়েছে, এরপর দেখো কি হলো, এবার দেখো কি হচ্ছে, এবার কোন দিকে বেরোবে? আমরা বারবার বলেছি লেন্সে যখন আলো পড়লো কোন দিকে বেরোবে? ফোকাস দিয়ে বেরোবে। ধরো ফোকাস দিয়ে বক করে বার করে দাও, ফোকাস দিয়ে আলোটা বেরিয়ে গেল, ফোকাস দিয়ে কিন্তু আলোটা বেরিয়েছে, দেখো ফোকাস দিয়ে আলোটা বেরিয়ে গেছে, এই যে এটা ফোকাস, এফ এফ দিয়ে আলোটা বেরিয়ে গেছে। আর এফ দিয়ে তো নয় আলোটা বেরিয়ে গেল, ঠিক আছে? এফ দিয়ে আলোটাকে বার করে দাও, এফ দিয়ে আলোটাকে বার করে দিচ্ছি এমনি করে, হ্যাঁ, এফ দিয়ে আলোটা বেরিয়ে গেছে। এবার কর থেকে হবে ঠিক সেম ভাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, এখান থেকে লাইন টানো, আলোক কেন্দ্র মানে মাঝখান দিয়ে, এই মাঝখান না, দাঁড়াও, এই বরাবর তোমরা টানো তো একটু, আমার এখান থেকে খুব অস্পষ্ট ভাবে হবে জিনিসটা। তোমরা এক কাজ করো, আলোক কেন্দ্র দিয়ে লাইনটা টানবে, একদম এভাবে নিয়ে যে, এভাবে
এদিকে আলোক কেন্দ্র লাইনটা মাঝখান দিয়ে টেনে কোথায় মিলছে দেখো গিয়ে, ঠিক মতো যদি টানতে পারো দেখবে আলোটা না ঠিক এভাবে এখানটায় করে মিলবে, মানে দেখো ঠিক এই জায়গায় প্রতিবিম্ব এফ আর টু এফ এর মাঝে হবে প্রতিবিম্বটা, আমার সেখানে ল্যাপটপ আছে এফ আর টু এফ এর মাঝে হবে, দেখবে প্রতিবিম্বটা যদি ভালো করে টানবে এটাকে বুঝে, ঠিক আছে এফ আর টু এফ এর মাঝে হবে। যদি কারো বুঝতে অসুবিধা আমি একটু বড় করে আঁকছি, ঠিক আছে ছবিটা একটু বড় করে আঁকি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কথাটা কাটা যাচ্ছে কার কাছে? তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না তো? কার কাছে কাটা যাচ্ছে না? ক্লিয়ার কার কাছে? ক্লিয়ার কার কাছে? সুভাগ্নি বলছে ক্লিয়ার আছে, তার মানে ক্লিয়ার থাকবে না আমি ঠিক আছে, তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একজনের কাছে ক্লিয়ার থাকা মানে আমার নেটওয়ার্ক ঠিক আছে, কারণ আমার তো ক্লিয়ার বলছে। আচ্ছা চলো এরপর আমরা এই বরাবর টানলাম রেখাটাকে, ছোট করে করি, হ্যাঁ বেশি অতিরিক্ত বড় করার দরকার নেই, সমানভাবে টানি আমরা, ছোট করে করলে ভালো দেখতে লাগবে। চলো আচ্ছা আমার এখানটা 2f করে দাও, এটা 2f, এর কোনটা 2f, এখানে 2f করে দাও, f মান এখানটা হবে। আমি কি বলেছিলাম যে 2f এর বাইরে বস্তু রাখতে হবে, তাহলে এখানটা f হবে। আচ্ছা 2f এর বাইরে মানে ঠিক এখান থেকে একটু দূরে, মানে এখানে আবার বস্তুটাকে আমি রাখছি, বস্তুটাকে রাখছি রাখছি রেখে এখানে কি করলাম, আলোটা এসে পড়লো, এটা হচ্ছে 2f এর বাইরে বস্তু রেখেছে, কিন্তু দেখো 2f হচ্ছে এই জায়গাটাই করেছিল, হ্যাঁ এই বস্তু কিন্তু তার পরে রেখেছে, তাহলে বস্তুটা যখন রাখবো আলোটা কোথাতে পড়বে, এখানে এসে পড়বে, আলোটা এখানে কোন দিক দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে সব করে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, তাই তো ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা এরপর আলোক কেন্দ্রটাকে টানো তো, আলোক কেন্দ্র বরাবর টানো, দেখো কোথায় মিলিত হচ্ছে, দেখো এটা নির্দিষ্ট বিন্দু গিয়ে মিলিত হবে কিন্তু, ঠিক আছে মানে এফ আর 2f এর মধ্যে থাকবে, দেখবে ঠিক আছে দেখো এই 2f টা এখানে ছিল, এখানটা 2f ছিল, দেখো এফ আর 2f এর মাঝে থাকছে না পুরোপুরি, বুঝতে পারছো পুরো এফ আর 2f এর মাঝে হলো তো, দেখো ভালো করে, হ্যাঁ এখানটা তোমরা দেখবে, আমার তো হাতে আঁকতে হচ্ছে, তোমরা একটু পেনে করে খাতায় আঁকবে, এটা হচ্ছে 2f ছিল এখানে 2f। আচ্ছা এবার আমি প্রতিবিম্বটাকে আঁকি, তাহলে প্রতিবিম্বটা যদি আমি আঁকি দেখো প্রতিবিম্বটা কি হয়েছে, ছোট হয়ে গেছে, এখানটা দেখো এফ আর 2f এর মাঝে হয়েছে, তাহলে প্রতিবিম্বটা বস্তুর থেকে কি হবে, আকারে ছোট হবে, তাহলে লেখো সদ, সদ মানে তার অস্তিত্ব আছে, মানে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে, তাহলে সদ প্রতিবিম্ব, ছোট প্রতিবিম্ব, ছোট সহকার ছোট প্রতিবিম্ব, সদ ছোট, আর কি উল্টানো অবশিষ্ট, তাহলে সদ ছোট অবশিষ্ট, তাহলে ছোট মানে কি খর্বাকায়, তাহলে সদ খর্বাকায় আর হচ্ছে অবশিষ্ট, তাহলে বস্তুকে 2f থেকে দূরে রাখলে কি হয়, বস্তুকে f আর 2f এর মাঝে রাখলে কি হয়, উৎপাদনের ক্ষেত্রে আমরা প্রমাণ করে দিলাম। পরের পাঠে আসবো। এখন অসুবিধা আছে এটা বুঝতে? জিনিসগুলো সোজা না? ফিজিক্যাল সায়েন্স এবার সোজা লাগে না, ফিজিক্যাল সায়েন্স সোজাই, কিন্তু আমরা বুঝতে চাপ করি এটা, ছবি আঁকার কাছে কিন্তু ফিজিক্যাল সায়েন্স সোজা হয়ে যাবে। কিছু জন আছে আমাদের ব্যাচের, পড়াশোনা করবে, সারা জীবন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সারা জীবনে বেকার ভাতা আর ওই যুব ভাতা ওই ফর্ম দেবে, লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার শুধু ঘুরে বেড়া করে, ওদের দ্বারা জীবনে উন্নতি কিছু হবে না। এই ধরো মুসাইবা মেয়েটা ফিজিক্যাল সায়েন্স বোঝে না, যথেষ্ট চেষ্টা তো করে, আচ্ছা বোঝে না, চেষ্টা রয়েছে এর মধ্যে, কিন্তু তো বুঝতে পারছে এখন, এই যে অনন্যা আজ 2 বছর পড়ছে, অনন্যা বলো পম্পা বলো, এই মেয়েগুলো অন্তত ক্লাসের সঙ্গে তো এরা যুক্ত রয়েছে, বা ক্লাসটা তো রেগুলার করে, ঠিক আছে এরা তো কই মানে কোথাও ফোনে না এরকম তো কিছু, এরা নাম্বার বাড়াতেও পারে যাচ্ছে, বুঝতে পারলে? এই জাহানারা খাতুন বলে এই মেয়েটা ভর্তি হয়েছে, প্রতিদিন ক্লাস করে, ঠিক আছে প্রিয়া মাহাতো ভর্তি হয়েছে, রেগুলার ক্লাস করে। কিছু জন রয়েছে এতটা নোংরা টাইপের, ক্লাসের নাম ঠিকানা নেই, ঠিক আছে মানে ওরা কিভাবে এখানে ভর্তি হবে, ঠিক আছে 2-4 হাজার টাকা এদিক ওদিক জোগাড় করে নেবে, কোশ্চেনটা আমি নাকি কোশ্চেনটা ওদেরকে হাতে দিয়ে দেবো, যে পরীক্ষার কোশ্চেন আছে তোমরা সাথে এটা পড়ে চলে যাও, 100টা প্রশ্ন 100, ঠিক আছে ওরা এটা ভাবে
100টা ওদেরকে আবার 100টা প্রশ্ন আবার পরীক্ষা হলে যে বলে দেওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে। ঠিক আছে, সারাটা বছর পড়াশোনার নাম নেই, সারাদিন ফোনে অনলাইন থাকে। ঠিক আছে, আমাকে প্রথমে যে বললো আমি ওখানে পড়তাম, ওখানে স্যারগুলো একদম খারাপ পড়াই, আপনার কাছে ভর্তি হয়েছি। ঠিক আছে, আবার আমার কাছ থেকে যে আবার অন্য জায়গায় বলবে এখানে স্যারটা খারাপ পড়ে না, মানে এরা হচ্ছে কি টাইপের যে মেয়ে, সাংঘাতিক নোংরা টাইপের মেয়েদের, মানে এদের ফ্যামিলির লোকগুলো এদেরকে সাপোর্ট করে। আমি বাড়িতেও ফোন করি, ফ্যামিলির লোকগুলো সাপোর্ট করে না, আমার মেয়ে তো খুব ভালো। আমি আজকে বলেও ছিলাম কিছু, মানে কিছুদিন আগে কয়েকজন করেছে আপনাদের মেয়ে সতী। ঠিক আছে, কদিন পর ওই সিংহাসনে নামিয়ে না ঠাকুরগুলোকে নামিয়ে আপনার মেয়েটাকে তুলে পুজো করবেন গঙ্গা জল দিয়ে। দিয়ে বলছে না না আমি সেটা বলছি না, বলছি হ্যাঁ সত্যি আপনার মেয়ে তো সত্যি একদম মা লক্ষ্মী। ঠিক আছে, ওর মধ্যে তো কোনো দাগে নেই। ঠিক আছে, বলছে না না এমনি কেমনি করে বলছে, বলছি দেখুন আমার কোথা কাটা ছেঁড়া নেই। ঠিক আছে, আমি যেটা বলবো সত্যি বলবো, ওরকম আমি কথা বলতে পারি না। ক্লাস করার নাম নেই, রেগুলার অনলাইনে বসে থাকে, 1000 টাকা করে স্ট্যাটাস দেয়। আর আপনার মেয়েকে সতী সাহায্যেন না, আমার কি আছে কে কত সতী সেটা আমি ভালো করেই জানা হয়ে গেছে। আচ্ছা এবার দেখো 2f দূরত্ব হলো, 2f এখানে মাঝ হলো, আর f দূরত্বে বস্তু রাখলে কেমন হতে, দূরত্ব f দূরত্বে। ঠিক আছে, বস্তু রাখলে কেমন হয় একটু আমরা দেখে নিই। f দূরত্বে বস্তু রাখলে কেমন হয়, বলছে না আপনাকে খুব ভয় করি, আমরা সবাই গার্জেনরা প্রচন্ড ভয় করি। আমাকে ভয় করা হবেটাই কি, আমি কি বাঘ না ভালো, বলছে না আপনার ক্লাস করতে গেলে আমার মেয়ে প্রচন্ড ভয় পায়, যে আপনি যা মানে আপনার বলা শুনলেও ভয় পায় প্রচন্ড। তার কি বাঘ সিং নাকি আমি খেয়ে নেবো। বলছে বলছে ও ক্লাস তো করে, আমি তো দেখেছি ও তো ক্লাস করে। আমি বলছি কিসের ক্লাস করে, বলছে মনে তো হয় ঘরটা বন্ধ করে দেয় যেহেতু ক্লাস করে। ঘরটা বন্ধ করে ক্লাস করে না কি করে দেখবেন একদিন ঘরটা খুলে বুঝতে পারবে ক্লাস করে। বলছে কি জানি ওর বাবা এলে তাহলে বলবো। ঠিক আছে, মাগুলো এগুলো মেয়েদের পালিয়ে যাওয়ার পেছনে অনেক মায়ের 95% সাপোর্ট থাকে। ঠিক আছে, এখন পুরো বুঝতে পারছি। 2008-9 জন্মে এদের বয়ফ্রেন্ড জুটে ঘর থেকে, বয়ফ্রেন্ড তো নিজে সোজা করে দাঁড়াতেই পারবে না, সে আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, পড়াশোনা করার নাম নেই, রেগুলার পড়াশোনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার লেন্স আঁকো, লেন্স থেকে এরকম করে মাঝখানে দিয়ে টেনে দাও। এটা হচ্ছে আলোক কেন্দ্র, এই জায়গাটা হচ্ছে আলোক কেন্দ্র, মনে রাখবে কিন্তু। ঠিক আছে, এবার এফ কোনটা, এটা হচ্ছে এফ, এখানে এটা হচ্ছে ভালো করে বুঝবে এই জায়গাগুলো, এটা হচ্ছে এফ। এবার এফ থেকে দূরত্ব আমি বস্তু রাখলাম, বস্তু এখানে রাখলাম। এই যে এফ থেকে আমরা দূরত্ব বস্তু রাখলাম, তাহলে আলোটা এখানে এসে পড়বে, পড়ার পর আলোটা কোন দিক দিয়ে ফোকাস দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি এফ দূরত্ব বস্তু রেখেছি, এফ দূরত্ব বস্তু রাখলে কিন্তু আলো কি হবে দেখো, এই ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। ঠিক সেম ভাবে এবার আলোক কেন্দ্র দিয়ে বস্তুটাকে রাখতে হবে, আলোক কেন্দ্র বস্তুকে বার করো, কোথায় গিয়ে মিলিতে আমরা ভালো করে দেখি, এখানে গিয়ে কিন্তু মিলিত হবে বস্তুটা। এবার কেমন প্রতিবিম্ব গঠিত হলো একটু দেখা যাক। দেখো প্রতিবিম্বটা কোথায় গিয়ে গঠিত দেখো, দেখো একবার অসীম দূরত্বে, মানে অনেকটা দূরত্ব নিচ্ছেন, অসীম দূরত্ব। ঠিক আছে, আর বলতে গেলে এক কথা আমরা টানতে থাকি, অ্যাকচুয়ালি এটা ঠিক মেলে না, বলতে গেলে টানতে থাকে না, যেটা ভালো করে টানি দেখবে একটা সময় গেলে আলোর সঙ্গে মেলার কথা কিন্তু না, মানে এরকম করে বেরোতেই থাকবে, মানে এরা মিলবেই না, বলতে গেলে সোজা চলতেই থাকে, অ্যাকচুয়ালি মেলে না এটা, বুঝতে পারছো। মানে এর কোনো প্রতিবিম্বটা যে গঠন হয়, আমরা যদি প্রতিবিম্বটা দেখি না যেখানে গিয়ে মিলুক, প্রতিবিম্ব কেমন হওয়ার সম্ভাবনা বেশি, এরকম উল্টানো, অবশীর্ষ, সদ অবশীর্ষ, অসীম বিবর্জিত, সদ অবশীর্ষ বিবর্জিত, তাই তো। আর বস্তুর প্রতিবিম্ব কোথায় হবে, আচ্ছা কথা কাটছে, কথা কাটছে, আমি কেটে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পারলে, তাহলে বস্তু দিয়ে কোন দূরত্বে রেখেছি, বস্তুকে এফ দূরত্বে রাখলে, খাতায় লিখে না, বস্তু দিয়ে এফ দূরত্বে থাকে, তাহলে তার প্রতিবিম্ব গঠিত হয় কোথায়, একদম অসীম দূরত্বে, অসীম দূরত্বে হয়। আর প্রতিবিম্বের আকৃতি হয় সদ অবশীর্ষ, অবশীর্ষ উল্টানো মাথা, সদ অবশীর্ষ বিবর্ধিত। ঠিক আছে,
এরপর আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কি লাস্টেটা শুনতে পাওনি? চলো আচ্ছা, এবার শুনতে পাচ্ছ? দেখো ক্লিয়ার আছে? আমরা যেটা আঁকছিলাম ছবিটা, আমরা কোথায় পড়ালাম, বললাম যে বস্তু যদি কোথায় থাকে, বস্তু যদি এফ দূরত্ব থাকে, আমরা এটাই করাচ্ছিলাম, বস্তু যদি এফ দূরত্ব থাকে তখন প্রতিবিম্ব কেমন হয়। তাহলে এটা একটা লেন্স, উত্তর লেন্স, উত্তর লেন্সের ক্ষেত্রে তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো আমাকে বোঝানো হবে, আর বোঝানোর দরকার নেই। এটা হচ্ছে আমরা একটা আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে বস্তু, আলো কোথায় এসে পড়লো, এখানে এসে পড়লো, এখানটার নাম কি এফ, নাম হচ্ছে এফ, এটার নাম হচ্ছে কি এফ, এটা হচ্ছে কি টু এফ। আমরা কি বলেছি যে এফ এর দূরত্ব মানে এফ দূরত্ব রাখবো, মানে টু এফ এর, ধরো এটা টু এফ, টু এফটা হচ্ছে এখানটা হচ্ছে টু এফ, তো আমরা দেখো এফ আর টু এফ এর মাঝেই রাখা বলতে পারো, বা এফ এর থেকে একটুখানি পরে, এফ এর একটুখানি পরে রেখেছি আমরা বস্তুটাকে, এটা হচ্ছে এদিকে টু এফ হবে। তাহলে প্রতিবিম্ব কেমন হবে দেখো, এটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে না আলোটা, আমরা ঠিক যেমন করি, এটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, এবার এখান থেকে লম্বা লাইনটা টানো, দেখো তো কোথায় গিয়ে মিলে, এই আলো কেন্দ্র দিয়ে বেরিয়ে যাও, দেখো তো আলোটা কোথায় গিয়ে মিলে, এবং মেলার কোনো সম্ভাবনা কিন্তু নেই, মানে এরকম চলতেই থাকবে, তুমি টানো দেখবে এগুলো মিলবে না, এরকম অসীম দূরত্ব অব্দি লম্বা ভাবে বাড়বে। এবার তুমি লম্বা লাইন টানো, ঠিক আছে, দেখো প্রতিবিম্বটা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম উল্টানো, উল্টানো প্রতিবিম্ব, এটা প্রতিবিম্বটা উল্টানো, বিবর্ধিত আর সৎ, উল্টানো বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে। তাহলে এফ দূরত্বে রাখলে বস্তুর প্রতিবিম্ব কেমন হয় উত্তর লেন্সের ক্ষেত্রে, এরকমই প্রশ্ন আসবে। তোমাকে এরকম বলতে পারে যে বস্তুর অসীম দূরত্ব অবস্থান যদি হয়ে থাকে তাহলে তাকে কোথায় রাখতে হবে, না এফ দূরত্বে রাখতে হবে, এরকম প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে। আমি এই নোটটা দিয়ে দেবো, তোমরা ভালো করে করে নেবে, ঠিক আছে, এখানটা মুখস্থ হবে সবটাকে, আমি এখনই ছবিটা তুলে পাঠিয়ে দিচ্ছি গ্রুপগুলোর মধ্যে। দর্পণ থেকে বেশি দেয় না, দর্পণ থেকে তো দিয়েছিলাম, দর্পণ থেকে আনতে দেয় না, এটা লেন্স থেকে বেশি দেয়। তাহলে আমি নোটটা পাঠাচ্ছি, জাস্ট মুখস্থ করে নাও, বস্তু কোথায় কেমন রাখলে প্রতিবিম্ব তৈরি হবে। এরপর দেখো আমরা যেটা যেটা হচ্ছে বিবর্ধক কাঁচ হিসাবে কাকে ব্যবহার করা, অবতল লেন্সকে ব্যবহার করা হয়, তাই তো। আচ্ছা এরপর হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর হচ্ছে কি না স্বল্প দৃষ্টি, আর হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর হচ্ছে কি স্বল্প দৃষ্টি দুটি, আর হচ্ছে দীর্ঘ দৃষ্টিজনিত দুটি, এই দুটো জায়গা রয়েছে, আমাদের একটু দেখে নিতে হবে। চলো এগুলো দেখে নিই, দিয়ে মোটামুটি এমসিকিউ টেমসিকিউ করে চ্যাপ্টারকে ক্লোজ করি। এর মকে কত নাম্বার আসছে, অঙ্ক আসতেই পারে, অঙ্ক দিতে পারে, তো আমি আলো থেকে দিয়েছি অনেকগুলো এমসিকিউ এর মতো। স্বল্প দৃষ্টি,
এই স্বল্পদৃষ্টির অপর নাম কি? হাইপারমেট্রোপিয়া বলা হয় স্বল্পদৃষ্টিটাকে, হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? ধনাত্মক চশমাযুক্ত কি লেন্স বলো? উত্তল লেন্স। উত্তল লেন্স ব্যবহার করা হয় স্বল্পদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। খাতায় ভালো করে লিখে রাখো হাইপারমেট্রোপিয়া। এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে কি? চোখ দূরের জিনিসকে দেখতে পেলেও কাছেরটাকে দেখতে পাবে না। সরি, এটা তো স্বল্প দৃষ্টি পড়াচ্ছি না, স্বল্প দৃষ্টি মানে হচ্ছে মায়োপিয়া, এটাকে মায়োপিয়া বলে। এটাকে আগে পড়িয়ে দিই, তারপরে দীর্ঘদৃষ্টি পড়াবো। এটা বলে মায়োপিয়া বলি, মায়োপিয়া বলি। এই মায়োপিয়াতে কি হয় দেখো, মায়োপিয়া হলে চোখ, মনে রাখবে, ধরো আমি বলছি তোমার মায়োপিয়া রোগ আছে, এটা তোমার চোখ, ঠিক আছে? মায়োপিয়া হলে চোখ কি হবে বলতো? চোখ দূরে যে জিনিসটা রয়েছে, ভালো করে বোঝো, চোখ হচ্ছে দূরে যে জিনিসটা রয়েছে। তারপর ধরো আমি বলছি এটা আমার কাছে একটা বস্তু রয়েছে, দূরে একটা বস্তু রয়েছে। আমার চোখ কি করবে? একে দেখতে পাবে, কাছেরটাকে দেখতে পাবে, কিন্তু দূরে আর দেখতে পাবে না। বুঝতে পারলে? দূরেরটাকে দেখতে পাবে না, তাহলে কাছে দেখতে পাবে, দূরেরটাকে দেখতে পাবে না, ঠিক আছে? এটা হলো স্বল্প দৃষ্টি। স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। কোন লেন্স ব্যবহার করা হয়? কনকেভ, অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এর পরের প্যাটা আসছি দীর্ঘ দৃষ্টি। এই তোমরা আবার পরীক্ষার খাতায় যে ভুল করে দিয়ে আসো। দীর্ঘ দৃষ্টির তো ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া, একটু ভালো করে বুঝে নাও। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চোখ দূরের জিনিসকে দেখতে পেলেও কাছের জিনিসকে দেখতে পায় না। দূরের জিনিসকে দেখতে পায় কিন্তু কাছের থাকা কোনো জিনিসকে কিন্তু চোখ দেখতে পাবে না। ঠিক তার উল্টোটা। কোন লেন্স ব্যবহার করাই বলো? নিজেরাই বলতে পারবে। বলো কি হবে? সুস্মিতা বলো। কনভেক্স লেন্স হবে, কনভেক্স লেন্স বা অবতল লেন্স, ঠিক আছে? তাহলে প্রত্যেকে এগুলো বুঝতে পেরেছো, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘ দৃষ্টি, মানে দূরের জিনিস দেখতে হবে, কাছের জিনিস দেখতে হবে না, ঠিক উল্টোটা। পরের পাঠে আসছি। মোটামুটি দর্পণ থেকে এগুলোই পরীক্ষায় বেশিরভাগ দেওয়া হয়। এরপরে আমরা আসছি যে আলোর প্রতিসরণের দুটো সূত্র করিয়েছিলাম কি? আলোর প্রতিসরণের দুটো সূত্র আমি করিয়ে দিচ্ছি বা লিখে দিচ্ছি, এখন একটু দেখে নাও। আলোর বলো তো, জানো আলোর প্রতিসরণের সূত্র? নিউমেরিক্যাল করাচ্ছি, দাঁড়াও। আলোর প্রতিসরণ সূত্র একটু মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, প্রথম সূত্র,
আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভক্তের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। ব্যাপারটা কি বলতে গেলে তো বোঝায়, বলছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত, এটা একটা হচ্ছে আমাদের একটা বিভেদ তল। এবার এটা হচ্ছে আমাদের একটা আপতন, একটা হচ্ছে অবিলম্ব, একটা অবিলম্ব, লম্বাটাকে আমরা বলছি অবিলম্ব। এবার আপতিত রশ্মি একটা আলো ধরে দিক থেকে আসছে, আপত্ত হচ্ছে এখানে এসে পড়লো আলোটা, কি বলছে এটা আপত্ত, আপতিত রশ্মি, তার আলোটা কি হচ্ছে, দেখো আপতিত, এখানে তো আপতিত হলো, তো পড়লো, পড়ার পর কি হলো, প্রতিষ্ঠিত হচ্ছে, আলোটা এবার বেরিয়ে যাবার চেষ্টা করবে। আলোটা কি করবে না, আলোটা হচ্ছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার আলোটা হচ্ছে কোন দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হলে একটু উল্টো দিকে আসে, এবার এরকম ভাবে বেরিয়ে গেল। এবার আমি যদি এখান থেকে সূত্রটা বের করি, তাহলে এখানে আলোটা আপতিত হয়েছে, আলোটা এদিকে বেরিয়ে গেছে, এদিকে আলোটা বেরিয়ে গেছে। তাহলে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দুতে, এই যে আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভক্ত, এটা একটা মাধ্যম, এদিকটা একটা মাধ্যম, দুই মাধ্যমের বিভক্তের উপর অঙ্কিত অবিলম্ব, এই দেখো অবিলম্বটা কি রয়েছে, সমতলে নেই, দেখো এই যে অবিলম্বটা দেখো সমানভাবে রয়েছে না, দেখো তো, আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দু, এটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভক্তের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করা হয়েছে। আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভক্তের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করা হয়েছে। দ্বিতীয় সূত্রকে আমরা কি বলি, আলোর দ্বিতীয় সূত্রের নাম কি, স্নেলের সূত্র। নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের তরঙ্গের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক হয়। মানে সূত্রটা ঠিক এরকম, এটা হচ্ছে কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখা আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ তোমরা এক কাজ করবে, লিখবে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক, লিখে দাও সাইন আই, উপরে লিখো সাইন আই, আই লেখো, নিচে লেখো সাইন আর। সাইন আর সমান কি হলো, সাইন আই এবং সাইন আর সমান কি হলো, সাইন আই এবং সাইন আর সমান হচ্ছে কি হলো ধ্রুবক, তাই তো, সাইন আই এবং সাইন আর সমান হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, সাইন আই এবং সাইন আর সমান হচ্ছে ধ্রুবক। প্রত্যেকের মনে থাকবে এখানটা, ভালো করে এটা মনে রাখবে। পরের পাটা আসছে, আচ্ছা যদি এখানে বলে যে সাইন আই সাইন আর, এই দুটোর মানে যে জিরো, মানে যে দুটোর মানে হচ্ছে জিরো, মানে সাইন আয়ের মানে জিরো, সাইন আর এর মানে জিরো, দুটো যদি জিরো হয় তাহলে কি হয় বলো তো, তাদের কি হবে বলো, আলোর গতিপথের কোনো পরিবর্তন হবে না, আলোটা সোজা যেমন চলছিল তেমন চলতে থাকবে। সাইন আই এর মান যদি জিরো হয়, সাইন আর এর মান যদি জিরো হয়, মানে আর আই এবং আর এর মান যদি জিরো হয়, মানে এগুলো জিরো লিখে দাও, আয়ের জায়গায় জিরো, আরের জায়গায় যদি জিরো লেখো, তাহলে মনে রাখবে আলোর গতিপথ কোনো পরিবর্তন হবে না, যেমন ছিল তেমন থাকবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কখনো যে যদি সাইন মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান যদি ধ্রুবক মানে জিরো হয়, তাহলে আলোর গতিপথের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে।
আচ্ছা, গতিপথে কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে আমরা আসছি। আর কারো অসুবিধা থাকবে না এগুলো নিয়ে? আরো সূত্রগুলো হয়ে গেল। আচ্ছা, আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তাহলে এটা একটা ফল। আলোটা ধরো এখানকে এলো, কি মাধ্যমে? এটা হচ্ছে লঘু মাধ্যম। লঘু মাধ্যমে থাকতে তারটা যদি ঘন মাধ্যমে যখন আসে, তখন মনে রাখবে কি হয় বলতো? এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। এখানটা হচ্ছে বায়ু, বায়ু হচ্ছে কি মাধ্যম বলো? লঘু মাধ্যম। লঘু মাধ্যম। আচ্ছা, ঘন মাধ্যম কোনটি? এটা হচ্ছে ঘন মাধ্যম। ঘন মাধ্যম। এবার তখন কি হবে দেখো, আলোর রশ্মিটা না এবার বেঁকে যাবে, এদিকে বেঁকে যাবে। বেঁকে গেলে কি হবে? মানে প্রতি এরকম বেঁকে যাবে, মানে আলোটা কিন্তু সোজা এরকম করে এদিকে বেড়ে যাবে না। এইভাবে একটা ডটের জন্য। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আছে যে আপতিত রশ্মি লঘু মাধ্যম, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের অভিলম্ব থেকে দূরে সরে যায় না, অভিলম্বের কাছে চলে আসে। অভিলম্বের কাছে চলে আসে, অভিলম্ব থেকে দূরে যায় না, অভিলম্বের কাছে আসে। তাহলে লঘু থেকে ঘনতে অভিলম্বের কাছে কিন্তু সরে আসে, এটুকু মনে রাখতে হবে। যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে কিন্তু দূরে চলে যায়। বুঝতে পারলে? আমি লিখে দিচ্ছি কি হবে। লিখে দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। বলো, আপতিত রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলে, আপতিত রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলে, সবাই একসাথে উত্তর দিবে। লঘু থেকে ঘন মাধ্যমে এলে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের কাছে আসে, দূরে যায়। কাছে আসে। আচ্ছা, আচ্ছা, কয়েকটা বলেছে আলো রশ্মি, আলো রশ্মি ঘন মাধ্যম থেকে এই, হ্যাঁ, ঘন থেকে লঘুতে গেল, কি হবে? অবিলম্ব থেকে দূরে আসবে না, কি হবে বলো? দূরে চলে যাবে, তাই তো? আচ্ছা, সবাই এখন দেখছি ইউটিউবে ক্লাস করতে বাধ্য, নিজেদের পেড হয়েছে ভর্তির জন্য নেক্সট ইয়ারের। আমরা এরকম স্বার্থপর কি করে এখন পেড হয়েছে, আমরা কিন্তু ইউটিউবে ক্লাস করাই না, দেখবে সারাটা বছর। সবাই কিন্তু নিজের আগে স্টুডেন্ট ধরে রাখে, পেড হয়েছে জন্য তো কেউ ভাবে না। এখানে দেখো, এটা কি হয় বলো তো? দেখে না, এটা একটু পড়ে নাও কি বলতে চাইছো, দেখো।
হয়েছে? পরের পাঠ আসছে। আচ্ছা, যদি পরীক্ষায় বলে আলোর বেগ লঘু মাধ্যমের তুলনায় ঘন মাধ্যম আলোর গতিবেগ কি হয় বলো? কমে যায়। গতিবেগ কমে যাওয়ার কারণে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। আলোর কম্পাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকে, কারণ এটি উৎসের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নয়। কি বললাম যে আলোর বেগ লঘু মাধ্যমের তুলনায় ঘন মাধ্যমে আলোর গতিবেগ কমে যায়। গতিবেগ কমে যাওয়ার কারণে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। আলোর কম্পাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকে, এটি উৎসের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নয়। অর্থাৎ যদি বলি যে জল থেকে বায়ুতে এলো আলোটা, তার কম্পাঙ্ক কি হবে? বাড়বে না কমবে? কিছুই পরিবর্তন হবে না, কারণ তো সেটা উৎসের উপর নির্ভর করে। আলোর কম্পাঙ্কের সঙ্গে মাধ্যম, জল বলো বায়ু বলো, এদের কোনো সম্পর্ক কিন্তু নেই। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এগুলো কিন্তু ভালো চোখ বলে রাখো। প্রতিসারাংক নিয়ে আমরা একটু কথা বলবো। রেকর্ডিং ক্লাসটা লাগবে, তাই তো? আজকে যারা ক্লাস করছো, 4:30 এমসিকিউ ব্যাচের বাইরে, এই যারা এমসিকিউ ব্যাচের হচ্ছে, তারা আমার কাছে রেকর্ডিং ক্লাসটা চেয়ে নেবে, ঠিক আছে? আর পেড ব্যাচের রেকর্ডিং ক্লাস আমি দিয়ে দেবো। এই প্রতিসারাংক ব্যাপারটা কি? বলছে নির্দিষ্ট বর্ণের কোন আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসৃত হয়, তখন প্রথম মাধ্যমের আপতন কোণের সাইন আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে আমরা প্রতিসারাংক বলে থাকি। এটা কি বললাম? প্রতিসারাংক কাকে বলে? দেখো, একটা লাল বর্ণের আলো রয়েছে বা একটা নীল বর্ণের আলো রয়েছে। লাল বা নীল বর্ণের যে আলোগুলো রয়েছে, এই আলোগুলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসছে, সাপোজ এই মাধ্যম থেকে এই মাধ্যমে ধরো আসছে আলোটা, তখন এই যে এদের অনুপাত আয় আর আর, এদের অনুপাতটাকে আমরা বলছি প্রতিসারাংক। বুঝতে পারলে ব্যাপারটা কি? একটা লোকসে একটা মাধ্যম থেকে একটা যখন আসে, তাদের আপতন করার প্রতিফলন করার অনুপাতটাকে আমরা বলছি প্রতিসারাংক। বুঝতে পারছো? বুঝতে পারলে? এবার দেখো, দুটো মাধ্যম, একটা জল মাধ্যম একটা বায়ু মাধ্যম, একটা শূন্য মাধ্যম রয়েছে। শূন্য মাধ্যমটা আমরা ধরি না। তার আলোক রশ্মিটা জল মাধ্যম থেকে বায়ু মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে এলে একটা আপতিত রশ্মি থাকে, একটা প্রতিসিত রশ্মি থাকে। একটা আপতিত রশ্মির জন্য আপতন কোণ, একটা প্রতিসিত রশ্মির জন্য প্রতিফলন কোণ। দুটো কোণ তৈরি হয়, এই দুটো কোণের অনুপাতকে আমরা প্রতিসারাংক বলে থাকি। ক্লিয়ার করতে পারলাম? পরীক্ষাতে অঙ্ক দেয় যে একটা দুটো কোণের মান বলতে, এই জন্য না তোমাদেরকে আবার সাইন থিটার মানগুলো মনে রাখতে হবে। সাইন প্রতিটা মান তোমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটা মান। সাইন 30 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, প্রত্যেকটা মনে রাখতে হবে। তাহলে চলো সাইনের মানগুলো একটু আমরা মনে করি, অঙ্কটা দেখিয়ে দিই এখান থেকে কি অঙ্ক আসতে পারে। তোমরা যে অফলাইনে আচ্ছা, সাইন 0 ডিগ্রি মান লেখো 0, প্রত্যেকে লেখো সাইন 0 ডিগ্রি মান লেখো 0। ঠিক আছে? সাইন 0 ডিগ্রি মান 0 কেমন করে লিখতে বলছি বুঝতে পারছো? সাইন 0 ডিগ্রিটা মাথায় দিয়ে দেবে এখানে, ঠিক আছে? সাইন 0 ডিগ্রি জিরো। ঠিক তলায় তলায় এইভাবে লিখে যাও, সাইন 30 ডিগ্রির মান 1/2।
লেখো সাইন 30 ডিগ্রি মানে 1/2। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান লেখো 1/2। সাইন 45 ডিগ্রি মান লেখো 1/√2। দেখো 1/√2 হয়েছে। সাইন 30 ডিগ্রি মান লেখো √3/2। দেখতে পাচ্ছ কত? √3/2 লেখো। সাইন 30 60 মান √3/2। সাইন 90 ডিগ্রি মানে 1। শিল্পী লিখে দাও। শিল্পী লিখো। আচ্ছা বলেছি সাইন 0 ডিগ্রি মান লেখো 0। সাইন 0 ডিগ্রি মান লেখো 0। সাইন 30 ডিগ্রির মান লেখো 1/2। সাইন 30 ডিগ্রির মান লেখো 1/2। সাইন 45 ডিগ্রির মান লেখো 1/√2। সাইন 45 ডিগ্রির মান লেখো 1/√2। হয়েছে। সাইন 60 ডিগ্রির মান লেখো √3/2। সাইন 60 ডিগ্রির মান লেখো √3/2। আর সাইন 90 ডিগ্রির মান লেখো 1। হয়েছে। সব মানগুলো লেখা গেছে। আচ্ছা, তবে এবার অঙ্ক দেওয়া হলো যে একটা আলোক রশ্মি 30 ডিগ্রি করে আপতিত হয়ে 60 ডিগ্রি করে প্রতিকৃত হলে প্রতিসরাঙ্ক কত? দেখি বের করো তো। 30 ডিগ্রি করে আপতিত হয়েছে, 60 ডিগ্রি করে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে তার প্রতিসরাঙ্কের মান কত? একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে এবং 60 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতিসরাঙ্ক কত? কত হলো? 30 ডিগ্রি 60 ডিগ্রির মান বসছিল, সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান কত একটু আগেই পড়ানো বলো। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 দেখেন 2। 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কত বলো? √3। সাইন 60 ডিগ্রির মান √3/2।
সূত্র কি হয় বলো? প্রথম গুণিত চতুর্থ, তাহলে প্রথম ইন্টু চতুর্থ মানে 1 গুণিত 2 আর √3/2। 1/√3 মানে হচ্ছে, দেখো তো প্রত্যেকের ক্যালকুলেশন করা হয়েছে 1/√3। তাহলে বুঝতে পারলে এরকম অঙ্ক ফেলে করতে পারবে তো? হবে অঙ্ক এরকম? আচ্ছা ঠিক আছে, নেক্সট আসছে। দাদা সূত্রটা আরেকবার বলেন। পারতে হবে, এত টেনশন করো না, 7টা দিন সময় রয়েছে। যে রকমের টাইপের করানো হচ্ছে, যেগুলো বলা হচ্ছে মন দিয়ে একটু শুনবে, খাতায় নোট করবে। অতিরিক্ত টেনশনে দেখলে 7 দিন গেছে, কি করবো কি করবো, এই মক টেস্টটা দেখবো, ওটা দেখবো, 10,000 এমসিকিউ দেখবো, এগুলো দেখে কিছু হবে না, ঠিক আছে? এই মুহূর্তে দরকার হচ্ছে মক টেস্ট দিয়ে নাম্বারটাকে বোঝা, যে আমি কোন জায়গায় রয়েছি, কোন জায়গাগুলো ভুল হচ্ছে। প্রথম হচ্ছে মক টেস্টে একটা জায়গা থাকে, সেটা কোন জায়গাগুলো ভুল করে ফেলছি সেটা একটা নজর দেয়া, সেই জায়গাটাকে সংশোধন করে নিতে হবে এই মুহূর্তে, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এরপর হচ্ছে পরম প্রতিসরাঙ্কে, ঠিক আছে? আমাকে কালকে রাত্রেবেলা একটা মেয়ে মেসেজ দিতে হচ্ছে, 4.5 এমসিকিউটা নেবো। বলছি মাথা মাথা খারাপ আছে নাকি? আজকে তুমি বলছো 4.5 এমসিকিউ নেবো, কবে পড়বে? বলছে আমি আজকেই মেসেজটা দেখলাম, ভালো করে পড়ে তখন তো বুঝতে পারিনি। বলছে আমাকে দিন, আমি টাকা পেমেন্ট করতে পারছি না, এখন এই মুহূর্তে 4.5 এমসিকিউ নেওয়ার কোনো দরকার নেই। বলছে পাস করতে পারবো না, সারা বছর কিছু করিনি, এমসিকিউটা মুখস্থ করতে হচ্ছে 7 দিনে, এমসিকিউ এর একটা 10টা পেজ মুখস্থ করতে পারবে না তুমি। বলছে স্যার বিরাট কমে গেল, নেক্সট ডে তো আমাকে আবার নিতে হবে এমসিকিউটা, ঠিক আছে? এতদিনও মেসেজ দেখেন, এতদিন পরে চোখে পড়ে যায় কালকে রাত্রেবেলা। আচ্ছা, পরম প্রতিসরাঙ্ক একেবারে একটু দেখে নাও, এটা পরীক্ষায় মাঝে মধ্যে দেওয়া হয়। পরম প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক একটা পড়ো, পরে বলতে গল্প হলো। পড়ো, একটু জল খেয়ে আছে, তোমরা একটু রেস্ট করে নাও, 1 ঘন্টা হয়ে গেছে, আবার 1 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? দিয়ে আবার শুরু করবো। পরম প্রতিসরাঙ্কটা হয়ে গেল, আজকে আলোটা কমপ্লিট হয়ে যাবে। আলো আর হচ্ছে তোমার কমপ্লিট করাবো আমি ধাতুবিদ্যাটা কমপ্লিট করবো, ধাতুবিদ্যা, ঠিক আছে? ধাতুবিদ্যাটা কমপ্লিট করাবো, 2টো চ্যাপ্টার কমপ্লিট হবে আজকে। না করতে করতে থাকো, ঠিক আছে? এটা আর ওটা তো আর হয়ে এসছে, আর কয়েকটা পার্ট পড়ালি কমপ্লিট।
আচ্ছা, শোনা যাচ্ছে? তুমি চুপচাপ থাকার কিছু করবে না, আমি যা করার করবো। বারবার এরকম করলে ক্লাসে যুক্ত হতে পারবেন, আমি ঠিক করে দিচ্ছি, দিয়ে ফোন করে দেবো। আচ্ছা, এটা শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? আলো যখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন যে প্রতিসরাঙ্ক পাওয়া যায় তাকেই ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো যে পরম প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি? সৌমিলি কাছে আছো? বুঝতে পারছো পড়াগুলো? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে কি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স, শূন্য মাধ্যমের ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমের কি সাপেক্ষে প্রতিসরাঙ্ক। আমরা এতক্ষণ ধরে প্রতিসরাঙ্ক মানে জানছিলাম যে আলোটা যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে অথবা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, কিন্তু এখন এই মুহূর্তে সেটা উল্টো হবে। আলো কোনো মাধ্যম থেকে না এসে আলো শূন্য মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতে পারে, মানে জলে, অথবা শূন্য মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসতে পারে, তখন আমরা সেটাকে পরম প্রতিসরাঙ্ক বলবো। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে আলোর প্রতিসরাঙ্ককে আমরা বলে থাকবো আলোর পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ আমরা আগে যেমন করছিলাম যে কি একটু ব্যাপারটা বোঝা, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক আর একটা হচ্ছে অনলি প্রতিসরাঙ্ক। কেবলমাত্র প্রতিসরাঙ্ক মানে ধরে আমি বলছি, একটা কল্পনা করে ভাবি যেটা একটা এক বালতি গ্লাস, একটা গ্লাস, একটা গ্লাস, একটা পেনকে তুমি জলে ডুবিয়ে দিলে দেখবে পেনটা তোমার দিকে বাঁকা পারা দেখায় না? পেনটা সোজা রাখলে পেনটা বাঁকা দেখায়, দেখবে মনে হয় পেনটা বেঁকে গেছে। পরীক্ষা করে চাইলে এখনই দেখতে পারো। এবার তুমি কি করেছো, অর্থাৎ ওই পেনের মধ্যে যখন আলোটা ঢুকছে তখন আলোটা কি হচ্ছে, ঘন থেকে লঘুতে গেছে না লঘু থেকে ঘনতে গেছে বলো তো? বলো। আলোটা লঘু থেকে ঘনতে না ঘন থেকে লঘুতে? আলোটা এসছে লঘু থেকে ঘনতে, কারণ বাতাস থেকে আলোটা জলে যাচ্ছে, মানে লঘু মাধ্যম। বাতাস হচ্ছে পাতলা, পাতলা মানে লঘু, লঘু থেকে আসছে ঘনতে, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। এটা শূন্য মাধ্যম থেকে কিন্তু আসেনি। বায়ুটা কি হলো শূন্য মাধ্যম? শূন্য মাধ্যম কোনটা? যার কোনো মাধ্যম নেই সেটা হচ্ছে শূন্য মাধ্যম। একটা বদ্ধ কাচের ঘরের মধ্যে তুমি যদি পরীক্ষাটা করো, সেখানে বাতাস কিন্তু থাকবে না, সেখানে আলো যেন পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা যদি আমরা করে দিই, একটা কালো অন্ধকার একটা ঘর বা একটা কাচের ঘর, সেখানে বাতাস ঢুকতে পারবে না, আলো যেতে পারবে না। সেখানে একটা পেনকে নিয়ে আমি কি করলাম, জলের মধ্যে ডোবালাম। জলটা ঘন মাধ্যম, কিন্তু আগের মাধ্যমটা শূন্য মাধ্যম, তাই না? তাহলে এইরকম মাধ্যম করে কি প্রতিসরাঙ্ক? পরম প্রতিসরাঙ্ক। এবার পরম প্রতিসরাঙ্কের মান আছে, ঠিক আছে? অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচের মাধ্যমে আলোর বেগের অনুপাত যদি করি তাহলে তার মান হচ্ছে 1.5। আমি লিখে দিচ্ছি যে পরম প্রতিসরাঙ্কের মান কার ক্ষেত্রে কত, কাচের পরম প্রতিসরাঙ্কের মান কত, জলের পরম প্রতিসরাঙ্কের মান কত। আচ্ছা, কাঁচ ঘন মাধ্যম না লঘু মাধ্যম বলো তো? কে বলতে পারবে? কাঁচ লঘু মাধ্যম না ঘন মাধ্যম? ঘন মাধ্যম। গুড।
চলো কার ক্ষেত্রে কত মান সেটা একটু আমরা দেখে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি, একটু ওয়েট করো। শূন্য মাধ্যম, হ্যাঁ। বায়ুর প্রদূষণ কত দেখো তো? 1। বরফের 1.31, জলের কত, কাঁচের কত, প্রত্যেকটা মান কিন্তু লিখে দিয়েছি আমি। ঠিক আছে, বায়ুর কত, বায়ুর পরম প্রতিসরণের মান কত এটা, বরফের কত 1.31, জলের কত 1.33, কেরোসিনের কত 1.44, গ্লাসিনের কত 1.52, হীরের কত 2.42। যদি এখন বলে পরীক্ষায় যে সব থেকে কার বেশি মান, হীরের মান হচ্ছে সব থেকে বেশি, তাহলে হীরের পরম প্রতিসরণের মান কিন্তু হচ্ছে সব থেকে বেশি। কার মান? হীরের পরম প্রতিসরণের মান হচ্ছে সব থেকে বেশি। হয়েছে? মুখস্থ করুন এটাকে এখনই। হয়েছে ক্লিয়ার? চলো পরের প্যাটার্ন আসছে। হবে যেটা মনে থাকবে তো প্রত্যেকের? হ্যালো, একটু ওয়েট করো তো তোমরা।
মনে রাখতে কিন্তু হবে। ঠিক আছে, চলো পরের পার্টে আমি আসছি। প্রতিসরাঙ্কের কোনো একক নেই, এটুকু মনে রাখবে যে প্রতিসরাঙ্ক এমন একটা রাশি না, এর কোনো নির্দিষ্ট একক কিন্তু নেই, এটা মনে রাখবে। প্রতিসরাঙ্ক দুটো ভৌত রাশির অনুপাত, কিন্তু নির্দিষ্ট কোনো কি নেই না, নির্দিষ্ট এর কোনো একক কিন্তু এটা মনে রাখবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে? বলো। আচ্ছা, আমি একটু পুরোনো প্রশ্নপত্রে আসি বা রিভাইজটা দেখি যে পুরোনো প্রশ্নপত্রে কিরকম কি দিয়েছে, দিয়ে সেই অনুযায়ী একটু আলো থেকে চ্যাপ্টারগুলো কভার করানোর চেষ্টা করি। আলো থেকে আগের বছর একটা অঙ্ক দেওয়া হয়েছিল, একটা লেন্সের শক্তি দিয়ে অঙ্ক দেওয়া হয়েছিল, তাই তো? আলো থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল, আর কিছু দেওয়া হয়নি। এটা হচ্ছে 2025 সালের প্রশ্ন। এক কাছে রাখো, আগে এক কাছে রাখো প্রশ্নটাকে, যে একটা অঙ্ক ছিল লেন্সের পাওয়ার নিয়ে। ঠিক আছে, চলো পরেরটাতে আসি, 2024 থেকে দিয়েছিল, দেখে নিই। দু হাজার আগে থেকে প্রশ্ন কিন্তু 2024 সালে দেখতে পাচ্ছি না দিয়েছে, নেই। 2024 সালে কোনো প্রশ্ন কিন্তু আলো থেকে আসেনি। আছে? নেই, দেখো 2024 থেকে প্রশ্ন নেই আলোতে, দেখো যেটা চেক করে নিতে পারো। আছে প্রশ্ন? 24-এর প্রশ্নপত্র নেই, দেখো আলো থেকে। 23-এ আসছি আমি। না, 23-এও কিন্তু কোনো প্রকার প্রশ্ন আমি আলো থেকে দেখতে পাচ্ছি না যেখানে দিয়েছে। এটা চেক করতে পারো একবার চাইলে। একটা অঙ্ক দিয়েছিল, হ্যাঁ একটা অঙ্ক পেয়েছি। আলোক রশ্মিটা ঠিক যেটা আমরা এখন পড়াচ্ছিলাম, যে এই যে বায়ু মাধ্যম থেকে কাজ মাধ্যম এলো, আপাতত কোন প্রতি, দেখো তো এই অঙ্কটা আমরা পড়াচ্ছিলাম না, দেখো 23-এর প্রশ্নপত্র এখনো, 23-এর প্রশ্নপত্র বিকল্প দেখো কি প্রশ্নটা দেওয়া হয়েছিল। প্রশ্নটা মাথা তুলে ধরছে আমি। প্রশ্ন দিচ্ছে, দেখো এই প্রশ্নটা ছিল, চিত্তে একটা আলোক রশ্মি বায়ু থেকে কাচের সমতল পৃষ্ঠে 32 ডিগ্রি আবদ্ধ হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়ে কাচের ভিতরে প্রবেশ করেছে। কাচের প্রতিসংখ্যা 1.5 তার প্রতিসরণ কোণ থিটার মান কত? এরকম করে দিয়েছে আমাদের, বুঝতে পারলে? তার মানে ছবিটা ঠিক এরকম, একটা আলোক রশ্মি রয়েছে, আলোক রশ্মিটা কি হয়েছে, কাঁচ মাধ্যম থেকে কাচের ভিতরে প্রবেশ করেছে। ছবিটা আমি দেখতে পারবো, 2023-এর প্রশ্নপত্র কি রয়েছে তোমাদের কাছে? না থাকলে আমি সেটা শেয়ার করছি, করে দেখে নাও প্রশ্নপত্রটা, আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাদের।
দাঁড়াও, দু 24 সালের অঙ্কটা প্রথমে করে নি। বলছে কোন একটি বস্তুকে 10 সেমি প্রকাশ দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেমি দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বর সাইজ কি হবে? একবার ভাবনা চিন্তা করে দেখো, এই মাত্র করলো কোন একটি বস্তুকে 10 সেন্টিমিটার প্রকাশ দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজ কি হবে? আচ্ছা, অবতল দর্পণের ছবি আঁকো, খাতায় দিয়ে করো। একটা বস্তুকে 10 সেন্টিমিটার প্রকাশ বিশিষ্ট, তাহলে আমি প্রথম অবতল দর্পণের ছবিটা আঁকি, ঠিক আছে? আচ্ছা, অবতল দর্পণে কি হয় বলো? তার পুরুষটা কোথায় পড়ে? ভেতরে পড়ে। বাইরের দিকটা কি হবে? জানা থাকে, বাইরের দিকটা ক্লোজ করে দাও। আচ্ছা, আলোটা এখানে এসে পড়লো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সমান্তরাল বলা যায় 10 সেমি প্রকাশ দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। ভালো করে পড়ো, কোন একটি বস্তুকে 10 সেন্টিমিটার প্রকাশ দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজটা বড় হবে নাকি ছোট হবে নাকি কি হবে, নাকি মন্তব্য করা সহজ নয়? ভাবনা চিন্তা করে দেখি বলতো, তার বুদ্ধি কেমন আছে ছবিটা এঁকে। কি বলতে পারবে দেখি? দেখতে পাচ্ছ ছবিটা? এবার দেখো, ভাবনা চিন্তা করো। কে বলো? সি হবে? কি করে করলে সি, আমাকে একটা বোঝাও, বলো। এটা যে সি, বাচ্চা আগাম করা খাতায় টুকে নাও প্রত্যেকে, আগাম করা প্রত্যেক খাতায় টুকে নাও, দিয়ে বলো কিভাবে সি হলো। দেখো, একটা সূত্র যা মনে রাখবে, সি ইকুয়ালস টু 2f, সি ইকুয়ালস টু 2f, 2f। তো আচ্ছা, এফ এর মান কত? ফোকাসের মান কত দেওয়া আছে? 10 দেওয়া আছে না? 2 ইনটু 10, 2 ইনটু 10 কত? 20। আচ্ছা, 20 যদি হয় তাহলে আগেরটা এখানে দেখো প্রশ্নটা কিন্তু ছিল 20 ছিল, বলেছে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজ কত? তাহলে বস্তুর সাইজ কত আছে? 20 আছে। তাহলে প্রতিবিম্বের সাইজ কি হবে? 20 হবে না? তাহলে দুটো সমান সমান হলে 20 ইকুয়ালস টু 20, দুটো কিন্তু সমান সমান হবে, বুঝতে পারলে? সি ইকুয়ালস টু 2 এর সূত্রটা মনে রাখবে। তাহলে ফোকাসের মান হচ্ছে 10, 2 ইনটু 10, 2020। তাহলে আমাদের বস্তু সাইজ 20 সেমি, তাহলে আমাদের সঙ্গে বস্তুর সঙ্গে প্রতিবিম্বের সাইজটা সমান হবে 20, বলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হবে, বুঝতে পারছো? হয়েছে? পরেরটা আমরা আসছি। আলো থেকে কিন্তু কনসেপচুয়াল অঙ্কই দেয় বেশিরভাগ ক্ষেত্রে। মনে রাখবে সি ইকুয়ালস টু 2f, এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? এফ এর মান কত দেওয়া আছে একবার দেখো, এফ এর মান দেওয়া আছে 10, তাহলে সি এর মানটা কত? 20। তাহলে সি মানে কি? সি মানে হচ্ছে আমাদের আমাদের প্রতিবিম্বটা। তাহলে প্রতিবিম্ব যদি 20 হয়, বস্তু কত ছিল? 20 ছিল না? 20 সেন্টিমিটার দূরত্ব ছিল না? তাহলে 20 20 দুটো সমান হয়ে গেল, তাহলে কি হবে? সমান হবে, বুঝতে পারলে?
আলো থেকে অঙ্ক কিন্তু কনসেপচুয়াল, পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আলো থেকে যে কোনো জিনিস করতে গেলে। যেমন নেক্সট প্রশ্ন আসছে 2023 সালের প্রশ্ন। প্রতি বছর আলো থেকে অঙ্ক দিচ্ছে, এবছর আশা করে অঙ্কই দেবে, অঙ্কগুলো করতে পারলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি আমাদেরকে অনেক অঙ্ক দিয়েছি না ওখানেতে, মানে 4.5 টাইমস অঙ্ক দিয়েছি, তাই তো? অঙ্ক প্র্যাকটিস করো আর পেট ওয়াইজ কিছু অঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি। এরকম প্রশ্ন দিলে অনেকেই করতে পারবে না, বুঝতে পারলে? এই অঙ্কটা দেখো, বলছে একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে যদি সমান্তরাল কাজ করো, এটাকে এটা সমান্তরাল কাজ করো। সমান্তরাল কাজ করো কি করছে, বায়ু থেকে কিসে এসছে বলো, কাঁচে এসছে। তারপর আবার দেখো কাঁচ থেকে বায়ুর দিকে বেরিয়ে গেছে। এই ছবিটা দেখো দেওয়া আছে, বলছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। একটু আগে পড়ালাম বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কথা পড়ালাম, একটু আগে পড়ালাম না 1.5 বলে। দেখো পড়াচ্ছিলাম পরম প্রতিসরাঙ্কের মানটা আনলো, কাঁচের প্রতিসরাঙ্ক ডের, থিটার মান কত। এই অঙ্কটি কিভাবে করবে, এই তো এরকম অঙ্ক সমস্যা তৈরি করতেই পারে। এই অঙ্কটা করার নিয়মটা আমি একটু বলে দিই। আচ্ছা লেখো সাইন আই বাই সাইন আর, লেখো প্রত্যেক খাতায় সাইন আই বাই সাইন আর, খাতায় লেখো। লেখো সাইন আই বাই সাইন আর, লেখো খাতায়। অঙ্কটা 1 সেকেন্ডের ব্যাপার, লেখো সাইন আই বাই সাইন আর, লেখো বাকিটা আমি করে দিচ্ছি। লেখো সাইন আই বাই সাইন আর, লিখেছো? আচ্ছা সাইন আই এর মান কত, সাইন আই এর মান কত বলো? কত মান দেওয়া আছে গো? 32 ডিগ্রি আছে না? 32 ডিগ্রি মান বসাও না। সাইন আয়ের জায়গায় লেখো সাইন 32 ডিগ্রি, লেখো, এই লেখো সাইন 32 ডিগ্রি, লেখো সাইন 32 লিখেছো? আচ্ছা এরপর আর এর মান কত, থিটা কোণ, তাহলে আর এর জায়গায় থিটা লেখো, তাহলে এখানে থিটা লিখে তো এখানে 32 32 লিখে দাও। তাহলে সাইন 32 ডিগ্রি বাই সাইন থিটা, এটা এটার মানই তো কত, ডের, তো প্রতিসরাঙ্ক ডের। তাহলে এটা ইকুয়ালস টু 1.5 করো, এটা নিজেরা করতে পারবে। এটা ইকুয়ালস টু 1.5 করো। সাইন 32 ডিগ্রি বাই সাইন থিটা ইকুয়ালস টু ডের। এবার ক্যালকুলেশন করো। এরপর করা যাবে না বলেছো আমাকে? করা যাবে এরপর? না করতে পারলে আমাকে কি করতে হবে, চলো। সাইন 32 ডিগ্রির মান কত জানো কি? সাইন 32 ডিগ্রির মানটা আমরা জানি না। সাইন 32 ডিগ্রির মান হচ্ছে 0.53, লেখো 0.53। লেখো 0.53 হয়েছে? এই অঙ্কগুলো তোমাদের যদিও দেওয়া উচিত না, ঠিক আছে, কারণ এগুলো সিলেবাসের মধ্যে নেই, এগুলো 12 এর অঙ্ক হয়েছে। আচ্ছা লেখো 1.5। এই অঙ্কগুলো কেউই করতে পারবে না, একদম জেন পাস ইউজির ক্যান্ডিডেট ছাড়া। আর কোনো টিচারও তো এসব অঙ্কের ধারে কাছেই যায় না, প্রথমত দেখে নিয়েছি আমি সব, যারা অফলাইনে তো জানো, অনলাইনে করে জানা। সাইন 32 ডিগ্রি বাই সাইন, এবার দেখো এখান থেকে হবে 1.5 ইকুয়ালস টু, এটা হবে 1.5 ইকুয়ালস টু সাইন 32 বাই কি হবে, বাই লেখো সাইন থিটা। হয়েছে? আচ্ছা 1.5। এবার দেখো সাইন থিটাকে এদিকে নিয়ে চলে এসো, নিচে 1.5 টাকে নিয়ে চলে এসো, বুঝতে পারলে কি বলতে চাইছি? নিচে 1.5 টাকে নিয়ে চলে এসো, দিয়ে সাইন 32 টাকে ওই পাশে নিয়ে চলে যাবো। আমি ব্যাপারটা ঠিক এরকম বলতে চাইলাম, দেখো কি বলতে চাইলাম।
sin theta equals to sin 32 ডিগ্রি বাই 1.5 হয়েছে। হয়েছে এবার হয়েছে, বুঝতে পারছো হয়েছে অঙ্কটা? 1.5 হলো। আচ্ছা, এবার দেখো সাইন 32 ডিগ্রির মানটা তো আমরা জানি না। সাইন 32 ডিগ্রির মান হচ্ছে 0.53। কত? 0.53। তাহলে দেখো 0.53। আচ্ছা, এরপর লেখো জিরো পয়েন্ট 53 বাই হচ্ছে কত 1.5। এবার এটাকে ভাগ কাটাকুটি করো তো, দেখো তো কত হয়। কাটাকুটি করে আমাকে বলো কত হচ্ছে। 0.53 দিয়ে 1.5 কে ভাগ করো, কত হচ্ছে দেখো। ভাগটা করো, ভাগ করো। করো, কত হচ্ছে মান, কত হচ্ছে? 0.35 হচ্ছে কি? দেখো 0.35 হচ্ছে কি? 0.35 হলো প্রত্যেকের মানটা দেখো। 0.35 হচ্ছে মানটা, তাই তো? আচ্ছা, তোমরা জীবনে সাইন 30 এর মান শিখেছো? এগুলো তো অঙ্কের মানে একটা মাথা মুন্ডু, যা খুঁজি তাই দিয়ে গেছে। আচ্ছা, এতটা অব্দি কাউকে বুঝতে পেরেছো বলো? এতটা অব্দি প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো। আচ্ছা, ওখানে অ্যান্সার কি আছে দেখি তো একটু। এখানে অ্যান্সার আছে আমাদের 48 ডিগ্রি আছে, 72 ডিগ্রি আছে, 49.5 ডিগ্রি আছে। এটা আছে answer, তাই তো? আচ্ছা, দাঁড়াও। অ্যান্সার হচ্ছে 21 ডিগ্রি আছে। থিটার মানটা আমাকে বের করতে, থিটা হচ্ছে আমাদের 21 ডিগ্রি আছে। থিটার মান তো 21 ডিগ্রি আসছে না আমাদের এখান থেকে। 21 ডিগ্রি তো অ্যান্সার নেই, ঠিক আছে? দাঁড়াও, এটা তো পড়তো আমাকে। 32 ডিগ্রি মানটা তো বলে দিলে হবে না? একটু দাঁড়াও, আর ওটা এক্সপ্লেন তো করা অবশ্যই থাকতে হবে। করছে আমি অঙ্কটা।
আচ্ছা আমাকে অঙ্কটা পাঠাও তো ছবিটা, এটা এগুলো বেশি অ্যান্সার হচ্ছে কিভাবে, কারণ এখানে তো মানগুলো দেয়া আছে ভাবে। আচ্ছা ইয়ের অঙ্কটা পাঠাও তো একটু, বনশ্রী অঙ্কটা দেখি একটু, ছবিটা পাঠাও একবার। দেখছি। ওরা একবারে কি করে দিয়েছে, পার্শ্বসরণ ঘটে না করেছে, তাই তো আপাতত কোনো ছুটির পার্শ্বসরণ ঘটে না। ছবিটার মতো দেখাচ্ছে এরা, কিন্তু তোমার বইয়ে যে ছবিটা আছে তার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? ছবিটা দেখে করেছে, চিত্রটা দেখে করতে বলেছে আর কি। আচ্ছা আর চিত্র যদি ভালো করে লক্ষ্য করে দেখি, একটা আলোকরশ্মি বায়ুর মাধ্যম থেকে এসে সমান্তরাল কাচের ফলকের উপর একদিকে ভর্তি করে আবদ্ধ হলো, উল্টো দিক থেকে থিটা করে নির্গত হলো, উল্টো দিক থেকে থিটা করে এদিকে নির্গত হলো, কাচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মিটি। আচ্ছা আমরা একটা পড়া পড়েছিলাম না যে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরিত, মানে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তার পার্শ্বসরণ ঘটে, কিন্তু চ্যুতি ঘটে না। চ্যুতি ঘটছে না, চ্যুতি না করলে অঙ্কটা আসবে না, তাহলে 32 ডিগ্রি অ্যান্সার হবে। হ্যাঁ ঠিকই দিয়েছে এখানেতে, চ্যুতি ঘটছে না, তাই তো চ্যুতি হচ্ছে না, মানে সমান্তরাল কাজ ফলকের নিয়মটা ছিল সম্ভবত, আমি ধরো দেখাচ্ছি নিয়মটা, তাহলে ওটা চ্যুতি ঘটবে না, তাই তো? ঠিক আছে তার নিয়মটা লিখে দিচ্ছি দাঁড়াও। এই যেটা হচ্ছে ব্যাপারটা, সমান্তরাল কাজ ফলকের যখন আলোর গতিতে পড়ে, কিন্তু এটা সমান্তরাল কাজ ফলক আলো কিন্তু বাঁকে, দুবার বাঁকবে, কিন্তু বিপরীত দিকে বিপরীত ভাবে বাঁকার কারণে দিকটা ঠিক, কিন্তু শুধু পাশের মানে পার্শ্বসরণ ঘটে, কিন্তু কোনো প্রকার দিকটা ঠিকই থাকে, তাহলে চ্যুতি ঘটছে না, দিক থেকে চ্যুতি ঘটছে না, চ্যুতি না ঘটলে কোণের কোনো পরিবর্তন হচ্ছে না, অ্যান্সারটা 32 ডিগ্রি হবে। ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি, কিছু অঙ্ক তাহলে এখন করতে দিই তোমাদেরকে, হ্যাঁ তোমরা গুলো করো, মানে আলো থেকে টোটাল আমি 50টা কি 60টা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখনই, ঠিক আছে তোমরা করতে থাকো, যদি প্রবলেম হয় আমি আবার ওগুলো রাতে করাবো। খাওয়া দাওয়া করে নাও।